কাজী বিয়ে পড়ানো শুরু করলো। বিয়েতে নিয়ম অনুযায়ী কিছু কথা বলে রাজের উদ্দেশ্যে কাজী জিজ্ঞেস করলো, দেনমোহর কত? রাজ আরামের সহিত রাজকীয় চেয়ারে পিঠ রেখে বলে, সর্দার মহলটাই আমি তার নামে লিখে দিতে চাই। টাকার পরিবর্তে এটা সম্ভব হবে কি? মায়া এটা শুনে রাজের দিকে চোখটা ঘোরালো। এমনটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা তো তার জন্য প্লাস পয়েন্ট। মাহমুদ সর্দারের বুকে হাত, বিড়বিড় করে বলেন, বিয়ে করতে এসেছো নাকি বাবা মাকে পথের ফকির করতে? কাজী অবাকের সাথে বলে, সম্ভব, মিয়া বিবি রাজি থাকলেই সম্ভব। তাহলে লিখে দিন, পুরো সর্দার মহল তাকে দিয়ে আমি তাকে কবুল করে নিচ্ছি। মোহন সর্দার হুঙ্কার দিয়ে বলেন, মগের মুল্লুক নাকি? আমাদের বাড়িটি এই মেয়ের নামে কেন দিবে? তোমাদের বাবার বাড়ি কোনটা? আমি তো আমার রাজ্য আমার রানীকে দিচ্ছি। বর বউয়ের দেনমোহরের ব্যাপারে তুমি কথা বলার কেউ না। মায়ার ঠোঁটে বিজয়ের হাসি। যে প্ল্যান করেছিল তার ঊর্ধ্বে কাজ চললেও তার কপালটা আজ খোলা ছিল, তাই তো চাহিদার ঊর্ধ্বে কিছু পেতে চলেছে। মালিনী সোনালিও মোহন সর্দার যেন ক্ষিপ্ত হয়ে আছে। রাজ ওদেরকে পাত্তা না দিয়ে বলে, স্বামীর অর্থ সম্পদের ওপর হক তো স্ত্রীর। আমি আমার মহল আমার স্ত্রীকে নির্দ্বিধায় দিয়ে দিব, তাতে বাধা দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। মোহন সর্দারের জবান বন্ধ, কারণ তিনি এই মহলের তার অংশের বিনিময়ে রাজের থেকে প্রমাণস্বরূপ অঢেল টাকা নিয়েছে, যার জন্য তাকে এখন মুখ খোলা মানায় না। তবে থেমে থাকেনি সোনালি। মোহন সর্দারের বউ সোনালি শয়তানি বুদ্ধি নিয়ে বলে, আহান ভাইয়ের তো কোনো মতামত থাকতে পারে, সেও এই পরিবারের সন্তান, তার তো কোনো দায় নেই। রাজ সরু চোখে তাকালো আহান সর্দারের দিকে। আহান সর্দার মৃদু হেসে বললেন, আমি নিজে যতটুকু অর্জন করেছি এবং আমার দুই পুত্র আদ্র ও রুদ্র যা আছে এতেই আমার সব হয়ে যাবে। বাবার দ্বিতীয় পক্ষের সন্তান হওয়ায় আমাকে আলাদা সম্পত্তি লিখে দিয়েছে বাবা, যেটা বাবা জীবিত থাকা অবস্থায় আমরা ভাইয়েরা মিটিয়ে নিয়েছি। বর্তমানে রাজের কারণে জয়েন্ট পরিবার হয়ে ওই জমির উপর আলাদা বাড়ি করে আছি। এছাড়া আমার কিছু চাই না। অবশেষে ঝামেলা মিটিয়ে মায়ারাজের বিয়ে সম্পূর্ণ হলো। সব কিছু সমাধান হয়ে যাওয়ায় কারো কোনো কথা থাকে না। মিডিয়ার লোকেরা এসে প্রশ্ন করেছে রাজকে। একজন সাংবাদিক বলে, ভালোবাসার নারীকে নিজের করে পাওয়ার অনুভূতি কেমন? রাজ ক্লান্ত ভঙ্গিতে বলে, আমার অনুভূতি, মন্ত্রী হয়ে পড়েছি তো বিপদে, বিয়ে করেছি কোথায়? এখন বউয়ের সাথে রোমান্টিক ছবি তুলব তা না। এখন আপনাদের এক একজনের প্রশ্নের উত্তর দিতে দিতে বিয়ের সময়টা পার করে দিতে হবে। সাংবাদিক লজ্জা পেল যেন, একটু ঝেড়ে কেসে বলে, দুঃখিত স্যার। সাংবাদিকের পাশে থাকা মেয়েটি কানে ফিসফিস করে বলে, হয়েছে শান্তি, বারবার বলেছিলাম উদ্ভট প্রশ্ন করবি না, তোর তো আমার কথা শুনতে ইচ্ছা করবেই না। সাংবাদিক ছেলেটা বলে, আমি কি করব? হেড অফিস থেকে উদ্ভট প্রশ্ন লিখে দেয় কেন? আমি তো অন্যের গোলামি করে খাই। আমাকে যে বিষয়ে সাংবাদিকতা করতে বলবে আমি তো তাই করব। রুদ্র ওদের পাশ দিয়ে যাচ্ছিল, ওদের কথাগুলো শুনতে পেয়ে বলে, বর্তমান সময়ের সাংবাদিকতা করা আর নিজেকে ম্যানহোলের ময়লা পানিতে গোসল করানো এক। সাংবাদিকের পাশের মেয়েটি হেসে দেয়। রুদ্র তাকে চোখ টিপ দিয়ে চলে যায়। এই দৃশ্য নজরে এড়ালো না হিয়ার। এখানেও একটা মেয়েকে চোখ টিপ মারল রুদ্র। রেগে নাক ফুলে উঠেছে তার। বিড়বিড় করে বলে, নষ্ট পুরুষ। বিয়ের পর এখন সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত। হিয়া আর শিয়া মিলে মায়াকে নিয়ে একটি টেবিলে বসেছে। মায়ার পাশে রাজকে বসানো হয়েছে। সামনে বড় একটি রাজকীয় থালি সাজানো, বিরিয়ানি,
রোস্ট সহ আরও খাবার দিয়ে সাজানো প্লেটের ছবি তুলছে আশেপাশের অল্প বয়সী ছেলে মেয়েরা। রাজ এটা দেখে চুপ করে বসে আছে। সব কিছুর একটা বয়স থাকে, যার যেটা ভালো লাগে সে তাই করুক। বাচ্চারা ছবি তোলা শেষ করতেই মিলি বলে, ভাই আর ভাবি, তোমরা এখন একে অপরকে খাইয়ে দিবে, আমি তোমাদের রোমান্টিক ছবি তুলে দিব। রাজকে খাইয়ে দিতে হবে শুনে রাগ মাথায় চেপে বসলো মায়ার। চেয়ার ছেড়ে উঠতে যাবে অমনি মায়ার হাত ধরে আটকে দিল রাজ। মায়ার উঠতে পারল না। রাজ মায়ার কানের কাছে মুখ নিয়ে শীতল কণ্ঠে বলে, এখান থেকে উঠবে না মায়াবতী, যদি ওঠো তাহলে কিন্তু আমি বলিউড স্টাইলে তোমাকে খাইয়ে দিব। মায়া চোখ বড় বড় করে তাকালো। চোখের সাদা অংশে লাল রং ধারণ করেছে। বোঝা যাচ্ছে অতিরিক্ত রাগ চেপেছে মায়ার মাথায়। রাজ থালি থেকে একটি রোস্ট হাতে নিয়ে মায়ার মুখের সামনে তোলে। মায়া চুপ করে বসে আছে। জেদ ধরেছে, খাবে না সে রাজের হাতে। মিলি কয়েকটা ছবি তুলে নিল। ছবিগুলো দেখতে দেখতে বলে, ডান, এখন তোমরা তোমাদের ইচ্ছা মতো খেতে পারো, আমি যাই কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিই। মিলি চলে যায়। রাজ এখনও রোস্ট হাতে মায়ার চোখের দিকে তাকিয়ে আছে। মায়াও তাকিয়ে আছে রাজের দিকে। দুজনের দৃষ্টিভঙ্গি ভিন্ন। একজন তাকিয়ে আছে চোখ দিয়ে গিলে খাওয়ার জন্য, তো আরেকজন তাকিয়ে আছে প্রেম নিবেদনের জন্য। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। মায়া এক দৃষ্টিতে চেয়ে আছে রাজের দিকে। রাজ বলে, খাবে না? মায়া এখনও দেখছে রাজের মুখ। এক সময় তাকেই তো পুতুল বর ভেবে ভালোবাসত, কিন্তু এই ভালোবাসা সে নিজেই নষ্ট করে দিল। যখনই সবাই মিলে তার মাকে অপমান করছিল, তখন এই রাজ তাকে অত্যাচার করেছিল। সেই বিষাক্ত মুহূর্তের কথা মনে পড়তেই রাজের হাত সরিয়ে দিল মায়া। বর্তমান সময়টা সবার চোখকে এড়াতে মায়া বলে, আমি রোস্ট খাই না। শিয়া মায়ার উদ্দেশ্যে বলে, তাহলে অন্য খাবার খাও ভাবি, যদি ঝাল প্রিয় হয়ে থাকে তো টিকিয়া খেতে পারো, অনেক মজা হয়েছে। হিয়া মুখ ভেঙচি দিয়ে বলে, তুই ডাক্তারি পড়িস নাকি অন্য কিছু, আমার সন্দেহ আছে। ভ্রুকুসকে শিয়া বলে, এই কেন বলতো, এতগুলো আনহেলদি খাবার খাচ্ছিস কিভাবে? ডাক্তার হলে কি এসব খাবার খাওয়া যাবে না? কোনো বইতে এমন কথা লেখা আছে? উল্টো খাবার মেনটেন করা উচিত রোগের বা শরীরের ওপর নির্ভর করে। আমার শরীরে এমন কোনো সমস্যা নেই যে আমি মেনটেন করে খাবো। মোটা হয়ে যাবি তো। মোটা হলে আমার শরীর হবে, তোর শরীর তো শুকনো থাকবে, তাতে তোর সমস্যা কি? আমার বোন তুই, তোর কিছু হলে বাবা মা চিন্তা করে অস্থির হয়ে যাবে, তাই তো আমাকে ভাবতে হবে। আসছে আমার বড় ভাবনাওয়ালি। চল ফোট, তুই ফোট, আমাকে খেতে দে। গেল তুই, কলিজা ভরে গেল। তোর হবু জামাই যখন দেখবে তুই একটা ভুটকি, তখন সে পালাবে দেখিস। এই একটুও না, আমার হবু জামাই মোটেই আমার মোটা হওয়ার জন্য পালাবে না, বরং সে আমাকে ভালোবাসবে দেখিস তুই। ভুটকির প্রেম দেখার ইচ্ছা নেই, শর্ত এটুকু খেলে যদি ভুটকি হয় তাহলে তুই কি শাকচুন্নি? আমি তোর মতো খাওয়া নিয়ে পড়ে নেই। হ্যাঁ তাই তো, দুবার বিরিয়ানি নিয়েছিস। 1 চামচের অর্ধেক বিরিয়ানি নিয়েছিলাম, তাই 2বার নিয়েছি। তোর মতো আস্ত আস্ত এতগুলো টিকিয়া খাচ্ছি না। আমার সামনে থেকে সরে যা, তুই আমার খাওয়ায় নজর দিবি না। 100 বার দিব। তোর কিছু হলে আমার বাবা দুশ্চিন্তা করবে, এটা আমি হতে দিব না। আসছে আমার বাবার মেয়ে, ওটা আমারও বাবা। তোর 2 সেকেন্ড আগে আমি এসেছি বাবার মেয়ে হয়ে। বাবার মেয়ে না, মেয়ের নামে বিপদ হয়ে এসেছিস। উষ্টা খাবি কিন্তু হিয়া। আয় না আমার সামনে, আমারও পা আছে, তুই একটা দিলে আমি 2টা দিতে পারবো। এদের ঝগড়া যেন বেড়েই যাচ্ছে। ঝগড়া দেখতে দেখতে রাজ মাথায় হাত দিয়ে বলে, আমার বিয়েটা পার হলো মিডিয়ার উত্তর দিতে দিতে আর এদের ঝগড়া দেখতে দেখতে। কাজী দূরে বসে খাবার খাচ্ছিল। এদের 2 বোনের ঝগড়া দেখে গালের খাবার চিবোতে চিবোতে বিড়বিড় করে বলে,
এটা বিয়ে বাড়ি নাকি নাট্যমঞ্চ, এমন বিয়ে বাপের জন্মেও দেখিনি। একবার বউ পালায়, তারপর বউ আরেকটা আসে, সেও আবার অগ্নিরূপী। এখন আবার বর বউয়ের খাওয়ার মাঝে দুই বোনের ঝগড়া। শিয়া আর হিয়ার ঝগড়া এতটাই বেড়ে গেছে যে যেখানে মাহমুদ সর্দারও পুরো পরিবারের লোক জড়ো হয়। মাহমুদ সর্দার এসে প্রশ্ন করেন, এখানে কি হচ্ছে এগুলো? রাজ আফসোসের স্বরে বলে, তোমার দুই মেয়ে আমার বিয়েতে এসে ডিসকাস করছে তারা কে কখন পৃথিবীতে ডাউনলোড হয়েছিল। এক একজনের কি চিন্তা বাবাকে নিয়ে, যে ভাইয়ের বিয়ে হয়েছে এটা মনেই নেই, অথচ এই ঝগড়ার সূত্রপাত আমার বউকে খাওয়ানো নিয়ে। এই ছেলের বেফাস কথার জন্যই মাহমুদ সর্দার এদিকটায় আসেননি। তিনি অন্য টেবিলে বসে খাচ্ছিলেন, ছোটদের বর বউয়ের পাশে রেখেছিলেন। কিন্তু কথায় আছে না, সুখ সবার কপালে সয় না। মাহমুদ সর্দারের হয়েছে সেই দশা। ছেলের থেকে দূরে থাকার চেষ্টায় ব্যর্থ করল তারই আরেক রক্ত, শিয়া আর হিয়া। এরা দুই বোন ঝগড়া না করলে মাহমুদ সর্দার এখানে আসতেন না, রাজের এমন কথা শুনতেনও না। মাহমুদ সর্দার দাঁত চিবিয়ে চিবিয়ে বলেন, তোমার বউ খাচ্ছে না বলে খুব আফসোস হচ্ছে, তাই না? আমার 10টা না 5টা না, আবার আমার পূর্বপুরুষদের মতো 2টা করেও না। আমার তো একটা মাত্র বউ। এই বউকে তো 3 বেলা খাইয়ে লকারে তালা মেরে রাখতে হবে। মাহমুদ সর্দার মাঝে মধ্যে চিন্তা করেন, এই দ্বিতীয় বিয়ে না করলে তিনি হয়তো মহৎ কাজ করতেন। কোন দুঃখে বাবার অনুরোধে রাজি হয়। এখন কপাল চাপড়াচ্ছেন। বাবার কথা শুনতে যেয়ে ছেলের কাছে 3 বেলা খোটা শুনছেন। এই মাহমুদ সর্দারের বাবারও তো 2 বিয়ে। মাহমুদ সর্দারের বাবা মহসিন সর্দার। প্রথম স্ত্রী থেকে 2 সন্তান হয়, বড় সন্তান মাহমুদ সর্দার ও ছোট সন্তান মোহন সর্দার। মহসিন সর্দারের দ্বিতীয় স্ত্রীর ঘরে হয় আহান সর্দার। মাহমুদ সর্দারের প্রথম স্ত্রী মারা যাওয়ার কারণে তারই শালী মালিনীকে বিবাহ করেন। এর কয়েক বছর পর মোহন সর্দার তার প্রথম স্ত্রী ও সন্তানকে ত্যাগ করে ঘরে আনেন সোনালীকে। তবে বর্তমানে এই বিয়েতেই সন্তুষ্ট হয়ে আছেন। আহান সর্দার স্ত্রী অবনীর মৃত্যুর পরও এখনও বিবাহ করেননি তিনি। তাই রুদ্র গর্বের সাথে বলে, একটু মিস্টেক করলে ব্রো, তোমার বংশে তো আমার বাবাও আছে, সে কিন্তু আমার মা মারা যাওয়ার পরও স্টিল দেবদাস। রাজ ঠোঁট বাঁকিয়ে বলে, ওরে বেটা রুদ্র, তোর তো কপালটা তাও ভালো, আমার তো দাদা বাবা কাকা সবাই গোল মেরে দিল। এদিক থেকে আহান কাকু পিছিয়ে, আফসোস হয় আমার তারও জন্য। মায়া এদের কথার কিছুই বুঝতে পারছে না। এই দ্বিতীয় বিয়ের কাহিনী কি? মায়া তো শুধু জানে মোহন সর্দারের কথা। মাহমুদ সর্দারের দ্বিতীয় বিয়ে, আবার তাদের দাদারও দ্বিতীয় বিয়ে ছিল, এত কিছু মায়া জানে না। সব থেকে বড় কথা, এটুকু সময়ের মধ্যে এদের কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এগুলো দেখে মাথা ভনভন করছে মায়ার। শুধু মায়ার না, তারেক নিজেও এদের কাণ্ড দেখে অবাক। সাথে আবার আছে মিলির ঝামেলা। মিলি তার সাথে নিজে এসে একটু আগে পরিচিত হয়ে গেল। একটু পর পর এসে এক একটা আবদার করে যাচ্ছে, কখনো ছবি তুলে দেওয়ার জন্য, তো আবার কখনো ডান্স করার জন্য। কাজী তার মতো বিন্দাস খাবার মুখে ঢোকাচ্ছে আর এদের কথার মারপ্যাচ দেখছে। পাশে তাকিয়ে দেখলো উকিলও বসে এই ঝগড়া দেখছে। কাজী তার মুখটা এগিয়ে উকিলের কাছে এনে বলে, বুঝলেন উকিল সাহেব, নসিবে থাকিলে মন্ত্রীর বাড়ির ঝগড়াও দেখা যায়, যদি থাকে কোনো কিছু করার যোগ্যতা। এতগুলো বিয়ে দেখেছি, এরকম অদ্ভুত বিয়ে প্রথম দেখলাম। উকিলের কথা শুনে কাজী মাথা উপর নিচ করলেন। যারার হাতটা ধরে টানতে টানতে নিজের বাড়ির ভিতর ঢুকছেন বীর, যারা মুখ ফুটে কিছুই বলছে না, মনে মনে সুযোগ খুঁজছে, একটা চান্স পেলেই সে পালাবে এখান থেকে। বীর যারাকে উপরে নিয়ে যাবে তখনই সিঁড়ি দিয়ে নিচে নামে মৌ। বীরকে প্রশ্ন করে, এই মেয়েটা কে ভাই? বীর থেমে যায় সেখানে। মৌকে দেখে বলে, তোর ভাবি। মৌ খুশি হয়, কিন্তু যারাকে এভাবে টানতে দেখে বলে,
ভাবিকে এভাবে টানছো কেন? কারণ ও তোর ভাবি হতে চায় না তাই। কেন? আমি কি দোষ করেছি? যারা এদের কথা শুনে অবাক। বীর বলল, কোন দিক দিয়ে মৌ নিয়ে গেল কোন দিকে? বীর বলে, এটা তোকে ভাবতে হবে না। বোন যে বিয়ে করেছে এটা শুনেছিস? কোন বোন? তোর বোন আর আমার বোন মায়া। মৌয়ের চোখ যেন কোটর থেকে বের হলো। অবাকের সাথে বলে, কি বলছো তুমি এসব? আপু কেন বিয়ে করবে, তাও আবার আমাদের না জানিয়ে? করেছে বিয়ে, তাও আবার মন্ত্রীকে। কিন্তু আমাদের না বলে কেন? কাহিনী আছে তাই, পরে বলছি, আগে ওকে ঘরে রেখে আসি। মৌ বাধা দিয়ে বলে, ভাবিকে আমার ঘরে রেখে আসো, তোমাদের ঘরটা আগে সাজাই, তারপর যাও। বীর আর যারা অবাক হলো। বীর মৌয়ের দিকে ফিরে বলে, আমার ঘর সাজাবি কেন? আমার দুই ভাই বোন আজ আমাকে না বলে একজন ভাবি আর একজন দুলাভাই গিফট করেছে। যদিও আমাকে ভাবি পছন্দ করে না, কিন্তু আমার তো তোমাদের প্রথম রাতটা সুন্দর করে সাজিয়ে দেওয়া উচিত। আফটার অল বাসর তো বারবার আসবে না। বাসর? অবাক হয়ে বলে যারা। মৌ বলে ওঠে, হ্যাঁ বাসর, বিয়ের প্রথম রাতটাই তো বাসর রাত। তোমাকে তো বউ সাজিয়ে দিতে হবে। আমি পার্লারের লোককে কল করে ডাকবো আর তোমাদের ঘরটা সাজিয়ে দেব, তুমি আমার ঘরে থাকো। যারা বিড়বিড় করে বলে, বিয়ের আগে বাসর? বীর হেসে দেয়, হো হো করে হাসতে হাসতে বলে, ওরে গাধি, আমাদের এখনো বিয়ে হয়নি, তবে বোনের আজ বিয়ে হয়েছে। আমি যারাকে বিয়ে করব ধুমধাম করে, তুইও আনন্দ করবি বিয়েতে। খুশি হলো মৌ, বলে, তাহলে ভাবি না মানে হবু ভাবি কোথায় থাকবে? তোর রুমের পাশের রুমটায়, বলেই যারার হাত ধরে নিয়ে গেল বীর। রুমে এসে যারার হাত ছেড়ে দিল। দরজাটা পা দিয়ে চাপিয়ে দিয়ে বলে, তো জানেমান, পছন্দ হয়েছে তো বাড়িটি? যারা কোনো কথা বলে না। এতক্ষণ অনেক জোরে ধরেছিল হাত, অবশ হয়ে আছে, মাংস ডুবে লাল হয়ে আছে জায়গাটা। একটু আগে গাড়ি থামতে বীরের আড়ালে যারা আবারও পালানোর জন্য দৌড়ে চলে গিয়েছিল। পালাতে পেরেছিল, কিন্তু তার দৌড় আর বীরের গাড়ির স্পিড তো এক না। যারা দৌড়ে বহুদূর চলে গেলেও বীর তার গাড়ি নিয়ে সামনে চলে আসে। এখন যারা ভয়তে চুপ আছে, কিছু বলতেও ভয় লাগছে। মনে পড়ে যাচ্ছে বীরের সেই ভয়ানক রূপ। নিজ হাতে খুন করতে দেখেছিল বীরকে। যারা কিছু বলছে না দেখে বীর যারার হাত আবার চেপে নিজের কাছে আনে। যারার কোমরে আরেক হাত রেখে চোখ লাল করে হুঙ্কার ছেড়ে বলে, আমি কি জিজ্ঞাসা করেছি, উত্তর দিচ্ছ না কেন? যারা এখনও চুপ, চোখ নিচের দিকে। যারার কপাল এসে ঠেকল বীরের ঠোঁটের কাছে। হিল পড়ার কারণে যারা লম্বা হয়েছে, যারার চোখ ভেজা, ঠোঁট কাঁপছে। বীর এটা দেখে নিজেকে সংযত রাখতে ব্যর্থ। যারার মুখটা নিজের দুই হাতে আবদ্ধ করে নিল। যারার কাঁপা কাঁপা ওষ্ঠের দিকে চোখটা স্থির রাখল বীর। ধীরে ধীরে বীর তার ওষ্ঠ এগিয়ে নিয়ে যায়। যারার ওষ্ঠের নিচে আস্তে করে কামড় দিল। এরপর যখনই দুটো ওষ্ঠ এক হবে তখনই দরজায় কড়া নাড়ে মৌ। বীরের হুঁশ ফিরে আসলো। দূরে সরে গেল যারার থেকে। একটু দূরে সরে পকেটে এক হাত রেখে আরেক হাত পিছনে গলার কাছে উল্টিয়ে নিয়ে বিড়বিড় করলো, কাবাব মে হাড্ডি। মৌ কোনো উত্তর না পেয়ে আবারও বলে, ভাইয়া ভিতরে আসবো? হ্যাঁ আয়। মৌ ভিতরে এসে ফোনটা বীরের দিকে এগিয়ে দিয়ে বলে, আপু কল করেছে, তোমার সাথে কথা বলবে। বীর ফোনটা নিয়ে কানে ধরেই বলে, আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিলে কেন? মায়া আফসোস করে বলে, আমি চাইনি এই বিয়েটা করতে। এই শাহরিমরাজ বড়ই ধূর্ত ব্যক্তি, ছলে বলে কৌশলে আমাকে ফাঁদে ফেলেছে। বীর হেসে দিল। মায়াকে বুঝতে না দিয়েই বলে, মন্ত্রী হয়েছে কি এমনি এমনি? চালাক না হলে তো আর মন্ত্রী হতে পারতো না। তুমি ফাঁদ পেতেছই এক মন্ত্রীর আস্তানায়, এখন বুঝো ঠেলা। মজা নিচ্ছ তুমি আমার সাথে? ওই মন্ত্রী যে তোমার মামাতো ভাই হয়, এটা আমাকে আগে বলনি কেন? বীর শুকনো ঢোক গিলে বলে,
আগে বললে তুমি আমার কাছে থাকতে না, আর তুমি ওই সময়টাতে অন্য কোথাও সেফ ছিলে না। আজ তুমি আমার কাছে সেফ আছো, এমনকি আমার দুটো বোনও হয়েছে, আর আমাদের একটা বড় ভাই হলো। যেটাই হোক, ভাগ্য কিছু কেড়ে নিলেও ভালো কিছু দিয়েই দেয়। সো নেক্সট প্ল্যান কি? কেন বলবো? যাতে আমার থেকে শুনে ওই মন্ত্রীকে অ্যালার্ট করে দাও। আফটার অল সে তোমার মামাতো ভাই, আর আমি তোমার পাতানো বোন। বীর রেগে গেল। এতগুলো বছর ধরে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে দুই বোনকে নিজের বোনের পরিচয় দিয়েছে। আপন বোন না হলেও আপন বোনের মতো দেখে এসেছে, বিপদে ঠাঁই দিয়েছে, আরও গোপন উপকার করেছে যেগুলো কেউ জানে না। এখন সে কিনা এভাবে কথা বলছে? রাগের সাথে বীর বলে, তুমি যদি এখন আমার সামনে থাকতে ঠাস করে একটা চর বসিয়ে দিতাম তোমার গালে। আমার নিঃস্বার্থ ভালোবাসা স্নেহকে তুমি এই চোখে দেখো? যদি রাজের স্বার্থের জন্যই তোমাকে আমার কাছে রাখতাম, তাহলে তোমাকে পড়াশোনা করিয়ে নিজ যোগ্যতায় তৈরি করতে সাহায্য করতাম না। এই আহারাম খান বীর চাইলে তোমাকে মিস ইউজ করতে পারতো বোন। বীরের রাগের সাথে বলা কথার শেষে বোন বলাটা শুনে মায়া ম্লান হাসল। রাগের মাথায় কথাগুলো বলেছে, আবার বোনও বলেছে। মায়া দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি ভাই। কি প্রশ্ন? কিছু না। তুমি তো আমাকে কিছুই জিজ্ঞাসা করনি। প্রশ্ন না করলেও তো কিছু কথা আদায় করা যায় ভাই। আমিও ঠিক সেই দিকটা অবলম্বন করেছি। বুঝলাম। তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে। কামন ভাই, আমাকে তুমি বড় করেছ। আই অ্যাম এ ব্রেভ গার্ল। আমার কোনো অসুবিধা হতেই পারে না। যদি হয়ও তাহলে আমি তো আছি শালাবাবু।